উচ্চ মাধ্যমিক পর্যায়ে ইংরেজি প্রথম পত্র লিখতে অনেক শিক্ষার্থী জানে না। প্রশ্নের অ্যান্সারগুলো কিভাবে কি লিখবে, গুছিয়ে লিখবে সেটা অনেকেই জানে না। আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে পুরো প্রশ্নের অ্যান্সারগুলো দেখাবো, যেখানে তোমার পরীক্ষার খাতায় ঠিক কোন রকমভাবে উপস্থাপন করতে পারো। একদম কোশ্চেন নম্বর 1 থেকে পুরো 9 পর্যন্ত আমাদের বিশাল ফরম্যাট আমরা রেডি করেছি, যাতে তোমাদের বোঝাতে সুবিধা। পুরো অ্যান্সার আমরা শিট রেডি করে রেখেছি। কারণ হয়েছে যেটা যে এখানে শিক্ষক অনেক ইম্পর্টেন্ট, যেহেতু এখন কলেজের শিক্ষকরা তোমাদের খাতাগুলো দেখবে। সো অনেক জায়গায় হয় কি যে শিক্ষার্থীরা যেমন তেমন লিখে আসে, পারফেক্টলি লেখে না, বানানের ভুল বিষয়গুলো রয়েছে, নিয়মগুলো জানে না। বিশেষ করে রাইটিং পার্ট, এখানে তোমাদের গ্রাফ চার্ট, তারপর হচ্ছে তোমার স্টোরি, তারপর ফরম্যাট আর বাকিগুলো রয়েছে। এইগুলো নিয়ে মূলত অনেক শিক্ষার্থী নাম্বার কম পায়। তো চলো আমরা আজকে শুরু করি এই ভিডিওটি। বন্ধু বান্ধবদেরকে ভিডিও শেয়ার করে দিও, যাতে করে ওরাও এই ভিডিওর মাধ্যমে উপকৃত হইতে পারে এবং এই বিষয়গুলো জানতে পারে। সো আমরা এখানে একটা কোশ্চেন সলভ করব, কোশ্চেন সলভ করে বিষয়গুলো এক্সপ্লেন করব। এটা 2023-এ ঢাকা বোর্ডের একটা কোশ্চেন। তো তোমাদেরকে বলে রাখি, তোমাদের এই প্রত্যেকটা যে সাবজেক্টের যে সলিউশনগুলো নিয়ে কিন্তু আমরা ভিডিও করব, সেগুলো পেতে আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকতে হবে। মানে তোমাদের যখনই সলিউশন ভিডিওগুলো আমরা পাবো, সলিউশনগুলো পাবো, আমরা তোমাদেরকে ভিডিও করে দিব প্রত্যেকটা বোর্ডে, সেটা ঢাকা, কুমিল্লা, রাজশাহী। আজকেও যেমন ধরুন অলরেডি বাংলা দ্বিতীয় পত্র ভিডিও আপলোড করা হয়েছে। এখানে উত্তরপত্র লেখার নিয়ম নিয়ে চলো আমরা শুরু করি, যেখানে যে নিয়মগুলো অনুসরণ করলে শিক্ষক 15 নম্বর দিবে। দেখো, নিয়মগুলো তো ইম্পর্টেন্ট, কিন্তু তোমাকে অ্যান্সার তো সঠিক হতে হবে। অ্যান্সার সঠিক না হলে ভুলভাল নিয়ম দিলে তো আর তুমি 15 মার্ক পাবা না। তবে নিয়মটা যদি তুমি সঠিকভাবে দাও, তাহলে শিক্ষক কোনো অজুহাত পাইবে না তোমার নাম্বার কাটার, সে তোমাকে 10-এ 10 দিতে বাধ্য। তো কোশ্চেন নাম্বার 1, এখানে মূলত তোমাদের আমি যদি দেখাই, কোশ্চেন নাম্বার 1-এ তোমাদের এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, 10টা থাকবে। তো এটা হচ্ছে কি আছে, পার্ট এ, 1 নম্বরের সিনের এ পার্ট। তো এ পার্টে তোমাদের টোটাল 10টা থাকবে, এবং এগুলো শুনে কিন্তু ABCDEFGHI যে পর্যন্ত এরকমভাবে সিরিয়াল দেওয়া থাকবে। তো তোমরা সবসময়ের জন্য এইগুলো এইভাবে লিখে দিবা। তো এখানে বড় হাতে লেখার দরকার নেই, ছোটো হাতে তুমি লিখবা, এবং লেখার পরে তুমি এর সামনে এটার অ্যান্সারটা লিখবা। এখানে রোমান সংখ্যা দেওয়া থাকে, যেমন 1 2 3 4, 1 2 3 4, বা এটা কিন্তু এইগুলো সব রোমান সংখ্যা দিতে পারে, আবার এইগুলো কিন্তু ABCD দিতে পারে। সেটা যেটাই হোক না কেন, অফকোর্স তোমরা কিন্তু এই সংখ্যাটা উঠাই দিবা, যে 1 2 3 সংখ্যাটা উঠে তার সামনে অ্যান্সারটা লিখবে। ঠিক এইরকমভাবে যে সংখ্যাটা উঠাবা, লাগলে সেই সংখ্যাটা গোল দাগ দিয়ে দিলা, বা তার নিচে আন্ডারলাইন করে দিলা, বা অন্য কোনো কালার ব্যবহার করলা, এবং তার সাথে তুমি এখানে অ্যান্সারটা লিখে দিবা। আবারও বলতেছি, সংখ্যা এবং অ্যান্সার দুইটাই কিন্তু তোমাকে লিখতে হবে। কোনো কারণে দেখা গেলো তুমি বানান ভুল করেছো, বাট সংখ্যাটার মাধ্যমে শিক্ষক সেটা যাচাই বাছাই করে নিবে। তো এভাবে তোমরা এক কোশ্চেন নং 1-এর এ পার্ট লিখে ফেলবা। কোশ্চেন নম্বর 2-এ রয়েছে তোমাদের এখানে কোশ্চেন। তোমাদের এখানে কোশ্চেনের ক্ষেত্রে যদি বলি, এখানে প্রায় 5টা কোশ্চেন আসবে 3 মার্ক করে। তো কোশ্চেনগুলো কিন্তু বড়। সো কোনো কারণে তুমি যদি কোশ্চেন যতটুকু বড় হোক না কেন, এখানে শেখ কামাল নিয়ে কোশ্চেন করেছে, তোমরা দেখতে পাচ্ছ 5টা কোশ্চেন। তুমি যখন লিখবা তখন এরকমের অ্যান্সার দিলে কোশ্চেন নং 1 এবং বি লিখে দিবা, তারপর ABCDE। তুমি অফকোর্স অ্যান্সার এ লেখার পর তোমার কোশ্চেন উঠানো দরকার। অনেকে কোশ্চেন উঠায়, সরাসরি প্রশ্নটা উঠায়, কোনো দরকার নেই প্রশ্ন উঠানোর। তুমি সরাসরি অ্যান্সার লিখবা। অ্যান্সার লিখে তুমি একটু ফাঁকা রাখবা। আবারও বলতেছি, তুমি একটু ফাঁকা রাখবা। লাগলে তুমি এই যে এইটুকুর জন্য লাগে তুমি 2 পেজ ব্যবহার করো, বাট ফাঁকা রেখে রেখে গাদাগাদি করবে না। তোমাকে কোনো জায়গায় লেখা হয় নাই, যে বলা হয় নাই যে তোমাকে 1 পেজের মতো লিখতে হবে বা ছোটো করে লিখতে হবে। তুমি 1 নং কোশ্চেন শেষ করবা, এখানে তুমি মাঝখানে একটু ফাঁকা দিয়ে তারপরে বি শুরু করবা, বি একটু ফাঁকা দিয়ে সি শুরু করবা, একটু ফাঁকা দিয়ে দিয়ে সুন্দর করে করে অ্যান্সারগুলো লিখবা। বানানগুলো অনেক ইম্পর্টেন্ট। বানান ভুল করে কিন্তু শিক্ষক দেখা যায় যে এই একটা কোশ্চেনের মার্ক 3, অ্যান্ড এখানে যদি 2টা বানান ভুল পায়, শিক্ষক কিন্তু সেখানে, বা 3টে বানান ভুল পাইলে 1 মার্ক কেটে দিতেই পারে। এটা কিন্তু অস্বাভাবিক কিছুই না, বানানের দিকে বিশেষ নজর দিতে হবে। এরপর রয়েছে তোমাদের 2 নম্বর হচ্ছে ফ্লো চার্ট। ফ্লো চার্টের ক্ষেত্রে তোমাদেরকে এই যে 1 তো দেওয়া আছে, 2 3 4 5 6টা তোমাদের লিখতে হবে। এক্ষেত্রে এরকম অ্যান্সারগুলো আসবে, বাট তোমরা 1 তো অলরেডি দেওয়াই আছে, তোমরা 2 3 4 ঠিক এরকমভাবে তোমরা এখানে লিখে দিবা, যে 1 2 3 4 5 6, একটা তো অলরেডি পাবা, আর বাকি 5টা সুন্দর করে লিখে দিবা। একটু গ্যাপ দিয়ে লিখবা, যাতে করে লেখাটা সুন্দর দেখায়, স্পষ্ট বোঝা যায়। শিক্ষক বানানের প্রতি বিশেষ নজর দিতে হবে। তোমার এখানে মূলত তারপর 3 নম্বর রয়েছে, 3 নম্বর সামারি রয়েছে। সামারি লেখার ক্ষেত্রে তোমাদেরকে অনেকেই কোশ্চেন উঠাতে বলে, কোশ্চেন উঠানোর কোনো দরকার নাই। আমি জাস্ট কোশ্চেন তোমাদেরকে বোঝানোর সুবিধাতে লিখেছি, বাট তুমি যদি কোশ্চেন উঠানোর কোনো দরকার নেই, উঠাতে চাও সর্বোচ্চ অথবা 1 লাইন উঠে, তারপর তুমি এখানে একটা ফুল স্টপ পর্যন্ত একটা উঠাতে পারো, উঠায় বাট কোশ্চেনটা আইডেন্টিফাই করতে পারো, বাট এর বেশি কোনোভাবে কোশ্চেন উঠানোর দরকার নেই। আর অ্যান্সার লেখার ক্ষেত্রে আগে অ্যান্সার লিখে দিবা। অ্যান্সারের এখানে তুমি চাইলে একটা কোনো ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করতে পারো, যাতে করে অ্যান্সার লেখাটা আরও হাইলাইটস হয় সেই রকম। তারপরে অ্যান্সার লিখে তার নিচে আন্ডারলাইন করে বাকি অ্যান্সারটুকু তুমি লিখে দিবা। এক্ষেত্রে মাঝখানে স্পেস দিবা। বানানের সবচেয়ে ইম্পর্টেন্ট 2টা ব্যাপার বলি সামারি লেখার ক্ষেত্রে, মানে
অ্যান্সার তো অ্যান্সারই, তারপর কমা এবং হচ্ছে যে ফুল স্টপ, ঠিক আছে, এই দুইটা কিন্তু তোমাদেরকে পারফেক্টলি বসাতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু শিক্ষক নোটিস করে। সো 3 নম্বরের ক্ষেত্রে জিনিসটা মাথায় রাখবা। 4 নম্বর এবং 5 নম্বর হচ্ছে উইথ ক্লুজ, উইদাউট ক্লুজের ক্ষেত্রে তো মানে স্পেশাল কিছু বলার নাই। এখানে যদি প্রশ্নের মধ্যে ABCD থাকে তাহলে তোমরা ABCD দিবা, যদি প্রশ্নে থাকে 1 2 3 তাহলে 1 2 3 দিবা, প্রশ্ন যদি থাকে রোমান সংখ্যা 1 2 3 সেটা দিবা, যেভাবে যেটা থাকবে সেভাবে তোমরা এই অ্যান্সারটা দিবা। জাস্ট এরকমভাবে আগে 10টা লিখে ফেলবা। আমরা আগে কী করতাম তোমাদেরকে একটা বিষয় এখনই বলি, যেমন ধরো আগে এই যে 4, তারপর হচ্ছে যে আগে আমি 1 থেকে একদম তোমাদের যে বলি, যদি 1 থেকে একদম 6 পর্যন্ত যে 60 মার্কে আমি পুরো প্রশ্ন একটা সাজায় ফেলতাম। আমি খাতা অ্যান্সার পাইতাম না, মানে ধরুন যে প্রশ্নটার পাইতাম না, কিন্তু তার আগে আমি অ্যান্সার করতে কোশ্চেন আগে সব এগুলো লিখে ফেলতাম, কারণ আমি জানি এর বিষয়ে কিছু নাই, এভাবে লিখে ফেলতাম। 1 পেজে পুরোটা এটা রেখে দিতাম, দ্বিতীয় পেজে আমি শুধুমাত্র এটা কমপ্লিট করতাম, দ্বিতীয় পেজে দেখা যায় যে 1.5 পেজ আমি এটা লিখতাম, পরের হাফ পেজে আমি এটা লিখে ফেলতাম অ্যান্সার টু দ্য কোশ্চেন, আমি বাকি 6টা লিখে ফেলতাম। পরের একটা পেজ পুরো আমি সামারির জন্য রাখতাম, ঠিক আছে, একটা পেজ আমি সামারির জন্য রাখতাম। পরের একটা পেজ আমি শুধুমাত্র অ্যান্সার টু দ্য কোশ্চেন নম্বর 4 রাখতাম, পরের পেজে 5 রাখতাম। তো এই দেখা গেল 5টা পেজ আমার কমপ্লিট হয়ে গেল। রিঅ্যারেঞ্জের জন্য 1 পেজ দরকার, রিঅ্যারেঞ্জের জন্য আরও 1 পেজ, 6 পেজে আমি 6টা পেজ সুন্দর করে লিখে ফেলতাম এরকমভাবে। আবার কোশ্চেন আসার পর জাস্ট আমি বসাই দিতাম, মানে এই যে অ্যান্সার টু দ্য কোশ্চেন এগুলো আর ওই লেখার সময় ওই সময় ঝামেলা করতাম না, বুঝতে পারছো? সো এটা বিষয়। সো এই যে 4 এবং 5 তোমরা সেভাবে সুন্দর করে অ্যান্সার টু দ্য কোশ্চেন এগুলো আগে লিখে ফেলতে পারো যদি তুমি বুঝতে পারো তোমার ফর্মেট অনুযায়ী। কারণ এগুলো যদি আগে লিখে ফেলবা, যদি দেখা যায় যে তুমি ওই ম্যাটার পূরণ করার পর টাইম পাইছো, তাহলে তোমার জন্য সুবিধা হবে। কেন হবে? কারণ হচ্ছে যে তখন দেখা যায় যে টাইমগুলো আর মানে নষ্ট হচ্ছে না, তুমি টাইম অন্য জায়গায় রাইটিং প্যাডে দিতে পারবা, বা যেখানে একটু ভাবা দরকার সেগুলো দিতে পারবা। তো এই বিষয়টা মাথায় রেখো। ইংরেজিতে দেখা যায় অনেক কিন্তু সময় পাবা, কিন্তু লেখার মতো অনেক জিনিস পাবা না। যদি তুমি অনেক পড়াশোনা করে যাও তাহলে লেখার অনেক জায়গা পাবা। আর এখানে রিঅ্যারেঞ্জ নিয়ে কথা বলি, রিঅ্যারেঞ্জে অনেকেই ভুল করে, কি দেখো যখন রিঅ্যারেঞ্জ আসে, তো এটা নর্মালি রিঅ্যারেঞ্জ এসেছে, সো সবাই মনে করে কি অ্যান্সারটা সবার নিচে লেখে, এই যে অ্যান্সারের যে একটা মানে শর্টকাট এটা করেছে সেটা নিচে লেখে, কোনোভাবে এটা নিচে লিখবে না, এটা সবসময় উপরে লিখবে। সবসময় যে অ্যান্সার লিখে তুমি এখানে C+E প্লাস ব্যবহার করতে পারো, বা এরকমটা চিহ্ন ব্যবহার করতে পারো। প্লাস ব্যবহার করাটা মানে ভালো, প্লাস ব্যবহার করাটা ভালো, এটা জাস্ট আমরা এই পারপাসে ব্যবহার করেছি। বাট +C পরে E+H+ কেন আমি বলেছি শুনো, কারণ কোনো কারণে দেখা গেলো কি তুমি এইটা লিখলা আর নিচে লিখলা তুমি এই অ্যান্সারটা এই তালিকাটা তুমি নিচের দিকে দিলে, এতে অসুবিধা কি জানো? কোনো কারণে শিক্ষক যদি এখানে কোনোটা বানান ভুল পায়, কোনোটা মিস্টেক পায়, সে কিন্তু তোমার নাম্বার কেটে দেবে। কিন্তু যদি শিক্ষক এই অ্যান্সারটা দেখে যে ঠিক আছে, তাহলে কিন্তু সে নিচে পড়বেই না, কারণ এত সময় নেই, বুঝছো? তো দেখা যায় যে তুমি যদি এই অ্যান্সারের শর্টকাটটা তুমি যদি উপরে লিখে দিতে পারো তাহলে তোমার জন্য বেটার। তো 6 নম্বরের ক্ষেত্রে আগে এই শর্টকাটটা লিখে ফেলবা, লিখে তুমি আস্তে আস্তে সেগুলো অনুযায়ী তুমি এখানে লিখে দিবা। আবারও বলতেছি, তাহলে তোমার জন্য বেটার হবে। এবং এখানে তুমি কিন্তু ABCDEFG এরকমের যে সিরিয়ালটা যেটা মেনটেন আছে, সেই মেনটেনটা তুমি দেখে দেখে করবা, তোমার প্রশ্ন দেখে দেখে, যে A হচ্ছে গিয়ে যে C, B হচ্ছে E, C, ওভাবে লেখার দরকার নেই, বাট নর্মালি তুমি সুন্দর করে এভাবে সাজায় তারপর তুমি এভাবে লিখে দিতে পারো। অনেকে আবার দেখা যায় যে প্যারাগ্রাফ আকারে লেখে, প্রশ্নে প্যারাগ্রাফ আকারে লেখা নিয়ে ওরকম কিন্তু বলা হয় না, ঠিক আছে? বলা হয় যে তোমাদের সুন্দর করে সাজায় লেখা, সেক্ষেত্রে তোমার সেভাবে সাজায় লেখা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলে যায় আমরা রাইটিং পার্টে 7 নম্বর হচ্ছে গ্রাফ। তো 7 নম্বরে গ্রাফ আছে কোনো ক্ষেত্রে কিন্তু তোমার এখানে চার্টও আসে। তো গ্রাফ লেখার নিয়ম নিয়ে তো আমাদের একটা ভিডিও করা ছিল, সেটা আমরা দেখিয়েছিলাম তোমাদেরকে। বাট নর্মালি গ্রাফ তোমাদের রাখতে হবে না, কোনো কিছু করতে হবে না। তোমরা এখানে অবশ্যই একটা হেডলাইনে তুমি লিখে দিবা, যেমন এখানে SSC এক্সামের উপরে 2000 ABC স্কুলে সেকেন্ডারি স্কুলে 8 থেকে 12 সালে একটা চেয়েছে। সো তোমরা এটা অবশ্যই এই উপরে একটু লিখে দেওয়ার চেষ্টা করবা। আমি এটা হয়তো বা মিস্টেক করেছি, এটা উপরের দিকে এভাবে লিখে দিবা, লিখে তুমি এটা একটা আন্ডারলাইন করে এটা মাঝখানে রাখার চেষ্টা করবা। এরপর নিচ থেকে অ্যান্সার লেখা শুরু করবা। অ্যান্সারটা তুমি অফকোর্স তুমি এখানে একটু অন্য কোনো কলম বা একটু আন্ডারলাইন করার চেষ্টা করবা, যাতে করে এটা আরও বেশি নজরে আসে। এরপর তুমি লিখবে এবং শেষের দিকে এসে তুমি কিন্তু অবশ্যই একটা ওভারঅল এটা যে গ্রাফের যে পুরো বিষয়টা আছে সেটা তুমি এখানে লিখে দিবা। তো গ্রাফ লেখার নিয়ম নিয়ে ভিডিও করছে, বা গ্রাফের অ্যান্সারগুলো এভাবে লিখবে, 2 থেকে 3টা প্যারার মধ্যে গ্রাফটা লিখতে হবে। একদম এক প্যারার মধ্যে কখনোই গ্রাফ লেখার চিন্তা করবে না, 2 থেকে 3টা প্যারা মিনিমাম তোমাদের লাগবে, অনেক ক্ষেত্রে 4টা প্যারা হইতে পারে। সো এইভাবে গ্রাফটা তোমরা লিখবা। আর যেসব জায়গায় পাই চার্ট আসবে, পাই চার্ট লেখার ক্ষেত্রে তোমাদেরকে এইভাবে চার্ট আসবে। তো চার্ট তোমার হচ্ছে যে এইভাবে সুন্দর করে তোমরা লিখে দিবা পাই চার্ট, মানে এটাও তোমার মানে কি বলো এটাকে প্যারা আকারে হবে। এখানে তোমরা অবশ্যই এখানে পাই চার্ট আঁকার দরকার নেই, গ্রাফ আঁকার দরকার নেই, তবে পাই চার্টের যে মূল যে বিষয়টা ছিল সেটা তুমি এখানে লিখে দিবা।
তো এইভাবে তুমি গ্রাফ এবং পাই চার্টটা লিখবে। পাই চার্ট আগে ফরম্যাট নিয়ে আমরা একটা ভিডিও করতে চাচ্ছিলাম, কারা কারা চাও সেটা একটু কমেন্টে জানিও। আর লাস্ট থাকে তোমাদের হচ্ছে গিয়ে যে 8 নম্বর, সেটা হচ্ছে তোমাদের স্টোরি। স্টোরি লেখার ক্ষেত্রে অনেকেই ভুল করে, অনেকে মনে করে প্রশ্ন উঠাই দিলেই হয়ে যাবে, এটুকু তো আমাকে লিখতেই হবে। বাট নর্মাল স্টোরি ব্যাপারটা আমি চলো একটু দেখাই তোমাদেরকে। এই হচ্ছে স্টোরি। স্টোরি কিন্তু দুই ধরনের হবে। একটা হচ্ছে তোমার এখানে যদি বলি, একটা হচ্ছে ট্র্যাডিশনাল স্টোরি, একটা হচ্ছে তোমার নর্মাল স্টোরি যেটা হয়, ঠিক আছে। সো ট্র্যাডিশনাল স্টোরি একটা হচ্ছে অ্যাক্টিভিটি স্টোরি বা কি, এটা জন্য আমার ছেলে খেয়াল নেই করতে। তো স্টোরি লেখার ক্ষেত্রে তোমার যতটুকু আসবে ততটুকু তুমি লিখবা, বাট পুরো স্টোরিটা কিন্তু এরকম বেশ কয়েকটা প্যারা হবে, 1 2 3 4 5 6টা প্যারা হবে। তো প্যারাগুলো দেখে দেখে সুন্দর করে করে লিখবা, বানানের প্রতি বিশেষ নজর দিবা, ঠিক আছে। হাতে লেখার প্রতি জোর দিবে, কারণ এখানে 15 মার্ক, একটা স্টোরিতে 15 মার্ক, 15 তো মিনিমাম তোমাকে 12 13 দিবে যদি তোমার হাতের লেখা স্পষ্ট হয়, লেখা পারফেক্টলি, আনসারগুলো সঠিক এবং বানান ঠিক থাকে। এই 3টে বিষয়ের প্রতি নজর দিবে তোমরা, তাহলে ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, অনেকে বলতে পারে যে এইটুকু লিখতে হবে না, এরপর থেকে লেখো, তা না, তোমাকে এখান থেকেই শুরু করতে হবে। সো একদম শুরু থেকে শুরু করে তুমি যতটুকু অ্যান্সার দিতে পারো দিবা, এবং চেষ্টা করবা যে মানে অন্তপক্ষে 2 পেজ এই পারপাসে লেখা, 2 পেজ। এটা একটা প্যারাগ্রাফের থেকে একটু বেশি লিখতে হবে তোমাদেরকে স্টোরিতে, ঠিক আছে। প্যারাগ্রাফ 10 মার্কে 1 1.5 পেজ 2 পেজ আমরা লিখি, তবে ইংরেজিতে 2 পেজ কিন্তু আমরা একদম কমন না, অনেকে মনে করতে পারে খুবই কম, কিন্তু একদম কমন না। এরপরে তোমাদের রয়েছে সবার শেষে রয়েছে, আমি যদি বলি এটা তো অ্যান্সার তো কোশ্চেন নং লেখা হয় না, আমি একটু লিখে দিই, এটা হচ্ছে 9, অ্যান্সার তো কোশ্চেন নং 9। এটা হচ্ছে তোমার ইনফর্মাল লেটার। তো ইনফর্মাল লেটারের ক্ষেত্রে তোমার এখানে লেটার যেটা আসবে সেটা তুমি লিখবা, ভালো কথা, কিন্তু লেটার কিন্তু একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা অনুসরণ করবা সুন্দর করে। তার সাথে এখানে তোমরা অবশ্যই যতটুকু যা লাগে, এখানে 2 3 প্যারা, সেগুলো তুমি ইউজ করবা। সবার শেষে একটা স্ট্যাম্প তোমাকে কিন্তু ব্যবহার করতে হবে। স্ট্যাম্পটা ওই পাশে পৃষ্ঠায় চলে গেছে। সো আমি তোমাদেরকে একটা ব্যাপার একটু বলে দিই, যেটা বলার সবচেয়ে জরুরি, সেটা হচ্ছে যে পেজ। তুমি এতক্ষণ পর্যন্ত যে তোমার যে যদি বলি এখানে ফার্স্ট অফ অল তোমার স্টোরি লেখার ক্ষেত্রে তুমি চাইলে এই পেজও ব্যবহার করতে পারো। ধরুন তোমার ডান পাশের পেজ, এটা হচ্ছে বাম পাশের পেজ। তো তুমি ডান পাশের পেজে অবশ্যই যখনই লেখা শুরু করবে তখন শুরু থেকে শুরু করবা, ঠিক আছে। শুরু থেকে শুরু করবা, মূল কথা হচ্ছে আমার মাঝখান থেকে শুরু করা দরকার না। যদি কোনো কারণে এইখানে লেখা শেষ হয়ে যায়, এইখানে তোমার লেখা শেষ হয়েছে, এই জায়গাটুকু ফাঁকা রয়েছে, তুমি এগুলো ফাঁকাই রাখো, তুমি এখান থেকে শুরু করবা সবসময় লেখার ক্ষেত্রে, বা এখান থেকে শুরু করবা। যদি এই পেজ থেকে লিখতে শুরু করতে পারো তো খুবই ভালো, ঠিক আছে। এই পেজ থেকে লেখা শুরু করবা, এই পেজ এসে এখানে শেষ করে দিবা, ঠিক আছে। কিন্তু যদি কোনো কারণে দেখা যায় যে তোমার এই পেজে লিখতে পারছো না, বা এই পেজ লেখা হয়ে গেছে, এই পেজ খালি আছে, তাহলে এই পেজ থেকে শুরু থেকে শুরু করবা স্টোরির ক্ষেত্রে। আর সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে তোমাদের এখানে যে লেটার আসবে, লেটারের ক্ষেত্রে তোমরা অল টাইম একটা জিনিস ট্রাই করবে, সেটা হচ্ছে যে লেটারের ক্ষেত্রে তোমাদের এই পেজ থেকে শুরু করার চেষ্টা করবো, সর্বোচ্চটুকু দিয়ে এই পেজ থেকে লেখা শুরু করবা, এই পেজ এসে শেষ করবা। এবং এখানে কিন্তু তোমাদের একটা স্ট্যাম্প আঁকতে হবে, যেভাবে যে ফর্মটা হবে সেই ফর্মটা তুমি সুন্দর করে এঁকে নিবে। এটা তুমি তোমার বইতে পেয়ে যাবা, যেভাবে ফর্ম আছে। ফর্মটা না আঁকলে কিন্তু তুমি এখানে 10 এ 10 পাবো না, 2 1 মার্ক কিন্তু এখান থেকে এই ফর্ম পারপাসে তারা কেটে নিবে। তো এটাকে ছক করে তুমি সুন্দর করে এটা একটা এঁকে নিবা। আমি তোমাদেরকে এটা বলে রাখলাম, কারণ এটা মিলিয়ে তুমি 2 পেজের মধ্যে তোমার কমপ্লিট করতে হবে, ঠিক আছে। 2 পেজের মধ্যে লেখার চেষ্টা করবা, বা 3 পেজ গেল, 3 পেজ গেল, 3 পেজের জন্য ওই পাশে পেজ হয়, পেজই ওই পাশে গিয়ে তুমি শুধুমাত্র তোমার হচ্ছে গিয়ে যে খামটা লিখে দিবে। খামটা যদি তুমি ওই পাশে পেজে আঁকো, ধরেন সাপোজ তুমি এখানে আঁকছো, তোমার এখানে আবার কোনো কিছু লেখা দরকার নেই, তুমি এখান থেকে লেখা শুরু করো। পৃষ্ঠা একটু ফাঁকা থাকলে কোনো সমস্যা নেই, কেউ তোমাকে মারবে না, তুমি তোমার টাকায় খাতা লিখতেছো, সেগুলো কোনো ব্যাপার না। তো এভাবে তোমরা লেখো। আর এখানে তোমাদের গ্রাফ চার্ট লেখার ক্ষেত্রে ওই একই কথা বলবো, তোমরা অল টাইম চেষ্টা করবো এই পেজ থেকে লেখার, তাহলে তোমার শিক্ষকের ধরনের যে 1 এবং 2 তুমি কিন্তু একসাথে দেখতে পাচ্ছ এক চোখ দিয়েই। কিন্তু তুমি যদি এখন এই 2টা লেখো, 2 লেখো, আর পরবর্তী পেজে থেকে 1, তখন তোমাকে কিন্তু একটা পেজ উল্টায় তারপর দেখতে হচ্ছে, তখন কিন্তু ঝামেলা। তো এই জায়গায় তুমি যদি 1 পেজের মধ্যে দেখো, তোমার জন্য বিষয়টা ভালো হবে। তো এইভাবে তোমরা চিন্তা ভাবনা করো। আশা করি তোমাদেরকে আমরা বুঝতে পেরেছি কীভাবে কী লিখবা। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।